মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ, এটা কি বলে, প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করবে, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না, এই সরকার পারবে না, এটা বোঝা হয়ে গেছে। এই সরকার আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাব না, এফিসিয়েন্সি নাই। এইটা যে এই সরকারে যারা বসে আছে তাদের মানে 50%ই হচ্ছে একেবারে ইনএফিসিয়েন্ট, আর মানে ধর 90% পলিটিক্যালি ইনএফিসিয়েন্ট। হ্যাঁ, মানে কিছু আছে অর্থনীতিতে মানে এফিসিয়েন্ট, হ্যাঁ, ইত্যাদি, সেটা থাকতে পারে, কিন্তু পলিটিক্সে 90%। এই মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতার। সোজা কথা, ন্যায় নীতি মরালিটি এগুলো ধরবেন না। এটা আমি কি অভ্যুত্থানের প্রভাব নাকি অভ্যুত্থান পরবর্তী 11 মাস যে শাসন ব্যবস্থা, অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে। এবং এই যে উনি যেটা বললেন, যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি। ধরেন কনস্টিটিউশন কি আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না, নাকি এটা দুষ্পরিবর্তনই হবে? রাখবেন তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন। কিন্তু এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না, তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাবো আমরা। না, আচ্ছা ধরেন এটা বাদ দেন, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। অনেকগুলো মানে ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বললো যে এই দিস থিংস ক্যানট গো এনিমোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার ফর কিপিং পিস। আপনি কি করবেন? এই কনস্টিটিউশনের 90-24 তো সেনাবাহিনী সেই ভূমিকা দেখি নাই। গণতন্ত্রের পক্ষে না, কেন এরশাদ করে না? এটা এরশাদ করছে কিনা সেটা অনেক আগের কথা। অনেকটা হিস্ট্রি মে রিপিট। আমাদের সশস্ত্র বাহিনী সেই ভূমিকা 90-এর পর থেকে আমরা দেখছি না, করবে না। আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, করবে না। আমরা তো এক্সপেক্ট করি এটা করবে না, আমি হাইপোথেটিক্যাল বললাম। এখন দেখেন, মানে যেখানে যুক্তিকে আপনার করে ওভাররুল করে শক্তি, সেইখানে তো আপনি সেই সমাজে যে কোনো কিছু হইতে পারে। 72 কনস্টিটিউশনে কি ছিল যে ওয়ান পার্টি রুল করা যাবে? ছিল, নিশ্চয়ই করছে না। 3 মিনিটের ব্যবধানে করছে, 3 মিনিটের ব্যবধানে, বেশি লাগে নাই। আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবং করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই। সংবিধান কি এটাকে বাধা দিতে পারছে? সংবিধান, কারণ সুরঞ্জিত সেনগুপ্ত টুপ্ত এটা সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে। শেখ হাসিনা ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, নির্বাচন ওইটার জন্য যে সংস্কারগুলি করে থাকে সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দেন, তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। এখানে কিছু করার নাই। তারপরে ধরেন যে মানে যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় বিএনপি, ধরেন, হ্যাঁ, যে ব্রুট মেজরিটির যে কুফল আমরা দেখছি 2001-এ দেখছি, বিএনপির ব্রুট মেজরিটির কুফল, আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটির কুফল দিছে। ব্রুট মেজরিটি তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো দেখানোর জন্যই তো সংস্কারের এত কথা। হ্যাঁ, সংস্কার কি, এই যে যেটা তো বললেনই, আপনি প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? কোন সব আইন কি মানা হচ্ছে? কোন আইন মানা? অনেক ক্ষেত্রে সংবিধানও মানা হচ্ছে না, তাই না? ডক্টর আলিয়াস বলেছেন যে কোনো কিছু সংবিধান মেনে হচ্ছে না। অভ্যুত্থান সংবিধান মেনে হয় নাই, অভ্যুত্থান পরবর্তী যা কিছু হচ্ছে তার অনেক কিছু সংবিধান মেনে হয় নাই। তিনি নিজেও সংবিধানের বাইরে কাজ করছেন, এটা নিজে বলেছেন। এটা ওভার স্মার্ট দেখাইছে। এটা মানে এটা প্রেস করার কিছু নাই। এত আমরা সবই বুঝি, মানে কোনটা স্মার্টনেস আর কোনটা ওভার স্মার্টনেস এটা আমরা বুঝি, কিন্তু সংবিধান তো বহাল আছে। ওই তো এখানে তো একটা গোজামিল চলতেছে রে ভাই, এইটা একটা গোজামিল। এবং যে সোসাইটিতে
মানে প্রপার ডেমোক্রেসি নাই, সেখানে তো গোজামিল চলবেই। সমস্ত স্টেক হোল্ডাররা তাদের মতো করে জিনিস পার্সু করবে এবং সবটা মিলে একটা গোজামিল তৈরি হবে, এটা তো হতেই হবে। আর দেখেন, আমি একটা জিনিস বলি, এটা আমি একটা টেলিভিশনে বলছিলাম যে এইটা একটা বিতর্ক, সেটা হচ্ছে যে এই ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়, এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে কি গণতন্ত্র ভালো নির্বাচন দিবে না ভালো নির্বাচন গণতন্ত্র দিবে? বাংলাদেশে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাই। গণতন্ত্র ভালো নির্বাচন দিতে মানে যদি গণতন্ত্রের সঠিক চর্চা করে। এইখানে হয়েছে কি, যেহেতু গণতন্ত্র নাই ভালো নির্বাচনও নাই, এটা একটা সাইকেল হয়ে গেছে। ওইটা আমি একটা কবিতা দিয়ে বলি, এটা বলছিলাম, টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই। মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানা করা যাচ্ছে না বলে টাকা হচ্ছে না, আবার টাকা হচ্ছে না বলে চাকা করা যাচ্ছে না। এই একটা সাইকেল। এখানে গণতন্ত্র নাই, সে কারণে ভালো নির্বাচন নাই, আবার ভালো নির্বাচন নাই বলে গণতন্ত্র নাই। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? এই সিচুয়েশন থেকে উদ্ধার করায় এই মানে সংস্কার দিয়ে হবে না। এইটা এই মানে আলী রিয়াজের মেধা ইজ নট এনাফ ফর ইট। এইটা লাস্কির মতো, এইটা মানে ধরেন যে কি বলবো, যে একেবারে আমি যদি গ্রিক ফিলসফি থেকে অ্যারিস্টটল থেকে শুরু করে তার পলিটিক্যাল সায়েন্স একটা মাস্টার ম্যাকিয়াভেল থেকে শুরু করে এদের দরকার। আলী রিয়াজের মেধা, আমরা সবাই ডক্টর আলী রিয়াজের সমালোচনা করি, উনি এককভাবে তো এই কাজটা করছেন না, এই প্রক্রিয়া তো। হ্যাঁ, আমি বলতেছি আলী রিয়াজ মানে এখানে একটা সিম্বল বলতেছি। আলী রিয়াজ মানে 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 যারা আছে, মানে ওই তো বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, যারা আছে তারা তো একই মানসিকতা, তাই না? তো ফলে এগুলিতে কিছু হবে না, এগুলিতে কিছু হবে টবে না। খামাখা এইসব শ্রম দিচ্ছি। হ্যাঁ, রাষ্ট্র, আমি তো বললাম যে জায়গায় মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ, এটা কি বলে, প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করে, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না। আপনি কি, যেটা দরকার, যেটা উনি একটু ইঙ্গিত করছেন, আমি একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন বা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, আপনি কোনো আইন দিয়ে কিছু করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ এ পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমি ওনাকে অ্যাকোমোডেট করব, আমি আপনাকে অ্যাকোমোডেট করবো, আপনি আমাকে অ্যাকোমোডেট করবো, একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যদি যেতে পারি। হ্যাঁ, একটা রেইনবো সোসাইটির যদি আইডিয়া মাথায় থাকে যে ঠিক আছে, সব রং থাকলো, এখানে কোনো হ্যাঁ দ্বন্দ্ব থাকলো, সেটা নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ, আমাদের এখানে তো একদম মানে অ্যান্টাগনিস্টিক, মানে টোটালি অ্যান্টাগনিস্টিক, বৈরীমূলক সম্পর্ক। এখানে তো কোনো নাই, প্রতিযোগিতা নাই। এখানে হয়েছে আপনার যুদ্ধ হচ্ছে। রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবেই, তাই না? তো এখানে তো যুদ্ধ, ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে। ইট ইজ এ ট্রাইবাল সোসাইটি লাইক সাম আফ্রিকান। নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতির কি সম্ভাবনা নাই? যদি অন্তর্বর্তী সরকারের বদলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, সেক্ষেত্রে তো পরিস্থিতির বদল হতে পারে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে এই সরকার পারবে না, এটা বোঝা হয়ে গেছে। এই সরকার আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাব না, এফিসিয়েন্সি নাই। এই সরকারে যারা বসে আছে তাদের মানে 50%ই হচ্ছে একেবারে ইনএফিশিয়েন্ট, আর মানে ধর 90% পলিটিক্যালি ইনএফিশিয়েন্ট। হ্যাঁ, 10 মানে কিছু আছে অর্থনীতিতে মানে এফিশিয়েন্ট, হ্যাঁ, ইত্যাদি, সেটা থাকতে পারে, কিন্তু পলিটিক্সে 90%। এক বছরে মানে 11 মাসে আর কি এই সরকারের পররাষ্ট্র নীতি, তার অনেকগুলো নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক উদ্যোগ পদক্ষেপ সিদ্ধান্ত নিয়ে অনেক কথা আছে। সামগ্রিকভাবে এক বছরে পররাষ্ট্র নীতির জায়গাটা কেমন দেখেছেন, বা সেটা দেশের বা জাতীয় স্বার্থে কতটা অনুকূলে? আচ্ছা, আমি ওই যে মিডিয়াতে এক লাইন বলে দিই। দেখেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে মব হয়েছে না, তারপরে সময় টেলিভিশনের রুমে গিয়ে হয়েছে না, আপনার 21 টেলিভিশনে চাকরি গেছে না, বহু মানুষ, এগুলো তো সব মব। 21 না, বহু টেলিভিশনে মানুষের চাকরি গেছে এবং এগুলো বড় বড় পদ দখল হয়েছে। যাই হোক, এগুলি বলে লাভ নেই। এখন আপনি ফরেন পলিসি, আমাদের যে ফরেন পলিসি 11 মাসের, এটা টেরিবলি ফেইলিওর আমি বলব। এবং আপনি 11 মাসের ফরেন পলিসি যদি দেখেন, তাহলে 5টা ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পারবেন, 5টা। এটা আমি চিন্তা করে দেখছি। একটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব, ধারাবাহিকতা নাই।
2 নম্বর হচ্ছে কেন্দ্রিকতা নাই, মানে সেন্ট্রালিটি নাই, আমি এগুলো উদাহরণ দিয়ে বলবো। 3 নম্বর হচ্ছে কন্ট্রাডিকশন, হ্যাঁ, মানে একরকম সিদ্ধান্ত সাথে আরেকটার কন্ট্রাডিকশন, আরেকটা হচ্ছে ফারসাইটনেসের অভাব, দূরদর্শিতার অভাব, আর শেষটা হচ্ছে ফলসুড ইভেন্ট, মিথ্যাচার ইভেন্ট। 5টা একটা করে বলি। যেমন কনসিস্টেন্সি নাই। আমরা কি দেখলাম, চিফ অ্যাডভাইজার যখন প্যারিস থেকে আসছে অন দ্য ওয়ে, উনি 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দেবো, ওইটা সেটা অমুক তমুক নানা রকম, প্রথম দিকে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট একেবারেই, এবং পাবলিক বাই অ্যান্ড লার্জ আমাদের পাবলিক তো অ্যান্টি ইন্ডিয়ান, এগুলোকে এনকারেজ করা ইত্যাদি। অভ্যুত্থানের পরে সেটি আরো বেড়ে, হ্যাঁ, এবং এটা একজন উপদেষ্টা, ওই যে মাস্টার মাইন্ড, তিনি এমন একটা স্ট্যাটাস দিছিলেন যে মানে ইত্যাদি এরকম হয়েছে না। আচ্ছা, তারপরে কনসিস্টেন্সি অভাব কি হয়, পরে আমরা কি দেখলাম যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলাম, কনসিস্টেন্সি থাকলো না। তাইলে এবং এখন কি দাঁড়াইলো, যেমন ধরেন যে আমরা জানলাম যে ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট দিছিল, আমরা আদানির সময় আমরা কত গালাগালি করছি, এখন জানলাম যে এটা ন্যায় ভিত্তিক হয়েছে, এটা কোনো অনিয়ম হয় নাই, কোর্ট আদালতই বলতেছে। যারা আমরা কি কি দিছি সেটা কিন্তু আমরা এখনো জানলাম না, কোনো চুক্তি এক্সপোজ করা হলো না, কোনো চুক্তিগুলি যে অসম চুক্তিগুলি শেখ হাসিনা করছিল এগুলো ওপেন করে না আমরা বলতে পারতাম যে এই চুক্তিগুলো অসম, এগুলো বাতিল করেন, চুক্তিগুলো আমরা জানতেই পারলাম না। হ্যাঁ, মানে তখনকার সরকারও গোপন রাখতো, এরাও গোপন রেখে গেল। তাইলে এই যে অ্যান্টি ইন্ডিয়ান যে মানে হাই স্লোগান, হ্যাঁ, এইটা তো একেবারেই অন্তঃশাসনও না, তাহলে এটা কনসিস্টেন্সি হবে। এইটা গেল একটা। আপনি দেখেন কেন্দ্রিকতার অভাব কিরকম, যেমন ধরেন এই যে করিডোরের ব্যাপারে ফরেন অ্যাডভাইজার একরকম বলতেছে, নিরাপত্তা অ্যাডভাইজার একরকম বলতেছে, কন্ট্রাডিকশনই। এখানে যে একটা সেন্ট্রালি যে একটা জিনিসকে তুলে ধরা, যে হ্যাঁ আপনি দেন বা না দেন সেটা তো পরের ব্যাপার, আপনাকে তো আনএনিমাস থাকতে হবে, তাই না? অ্যাডভাইজারি কাউন্সিল আনএনিমাস থাকতে হবে না, এমন ভাবে বক্তব্য দেওয়া শুরু করলো, পরে দেখা গেল এটা উড্র করতে তারা বাধ্য হইল, গেল এইটা। তারপর দেখেন খুব ইন্টারেস্টিং, যেমন ধরেন মানে এই ফলস্যুটটা কিরকম তোলা হইলো, কি যে বাংলাদেশ ASEAN-এর সদস্য হয়ে যাচ্ছে, মানে কি বলে যে এরকম একটা হাইপ উঠছে। কিন্তু ASEAN-টা কি, ASEAN অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন, তাই না? তো বাংলাদেশ তো সাউথ এশিয়া, তো একটা সাউথ এশিয়ান নেশন কি করে সাউথ ইস্ট এশিয়া মানে একটা গ্রুপে যায়? মাহাতির মাহমুদ তো স্ট্রেইট কাট বলছে যে এটা তো সাউথ ইস্ট এশিয়া, এটা তো সাউথ ইস্ট এশিয়ান না, এটা বাংলাদেশ তো সাউথ এশিয়া। তো এটা একটা ফলস্যুটের উপরে দাঁড়ায় গেল না? তারপরে যে ধরেন যে ইংল্যান্ডে স্টারমারের সাথে বৈঠক হবে, হ্যাঁ, কি দেখা গেল যে বলা হচ্ছে যে উনি কানাডায় চলে গেছেন, মুখ তমুক, এক ধরনের মিথ্যাচারের মধ্যে পুনরুত্থান নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, এটাই গেল। আর একটা দেখেন ফারসাইটনেসের অভাব। এই যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান নিয়ে একটা জোট হওয়ার কথা ছিল না? হ্যাঁ, এটা কি, এটা পাকিস্তান চায়নাকে দিয়ে বাংলাদেশকে পরে কি হলো, মানে প্রথমে একটা অংশগ্রহণ করে তারপরে আবার ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়ে আবার এটা বের হয়ে আসলো। এখন আর ওই জোটের কোনো, একটু যদি আপনি চায়না এবং আমেরিকার বিষয়টা আনতেন, ওইটা পর বলতেছি। তো এইটা করে গেল। তাইলে এই যে ফারসাইটনেসের অভাব, প্রথমে একেবারে নেচে উঠলাম, হ্যাঁ, যে পাকিস্তান, চায়না বা বাংলাদেশ একটা জোট হবে ইত্যাদি, তারপর কি হইলো, মানে কিছুই না। এটা গেল। আর কন্ট্রাডিকশনটা দেখেন, এটা ফলস্যুট গেল, আর কন্ট্রাডিকশনটা দেখেন। এখন এটা খুব ইন্টারেস্টিং, গাজায় যখন আপনার ইসরায়েলি আক্রমণ হচ্ছিল তখন আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের একজন টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি ধরে নেন টপ অর্ডার ব্যাটসম্যান, তো উনি ইসরায়েলি পণ্য বর্জনকে এনকারেজ করার জন্য একটা ভিডিও আপলোড করলেন, মানে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। ঠিক আছে, ইসরায়েলি পণ্য বর্জন করব, কিন্তু গাজায় যে ইন্টারভেনশনটা ইসরায়েলের, এইটা যে আমেরিকা যে এটার সাথে গ্যাংড আপ, আমেরিকার পৃষ্ঠপোষকতা হয়েছে, আমেরিকার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট করছে? আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে বলতেছেন, কিন্তু ইসরায়েল যাদের দ্বারা মানে মদত পুষ্ট হয়ে গাজায় ইয়ে করতেছে, আসার জায়গায় হাত দিচ্ছে, আসার জায়গায় তো আপনি হাত দিচ্ছেন না, তাই না? ইসরায়েলি পণ্যের নামে অন্য দেশের পণ্যের দোকানে হামলা, লুটপাট। হ্যাঁ, এবং তাও কি এটা খুব পিকুলিয়ার, বাটা তো ইসরায়েলি না, বাটা হচ্ছে চেকোস্লোভাকিয়ার একটা ইয়ে, এবং এইটার হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডে। হ্যাঁ, এবং এটার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। এরকম হয়েছে আর কি, মানে গোজা মিল এই সে ইত্যাদি। আচ্ছা, এখন আপনি বলতেছেন কি যে আমেরিকা এবং চায়না,
দেখেন এই যে মানে বেশি চালাকি করতে গেলে না মানে ধরা খাইতে হয়, বুঝছেন? মানে আমাদের প্রফেসর সাহেব মানে বেশি চালাকি করতে চাইছেন, এবং একটা পর্যায়ে দেখা যাবে কি জানেন, হি উইল বি ফ্রেন্ড অফ নাইদার ইন্ডিয়া নর আমেরিকা নর চায়না, এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলে যাবে। এবং আমি তো মনে করি চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা এখন হচ্ছে, এই যে ট্রাম্পের যে আপনার ট্যারিফ নীতি, এইটা মানে এইটার থেকে মানে বাংলাদেশ মানে ডক্টর ইউনূসের তো একটা পার্সোনালিটি আছে, এটা তো অস্বীকার করার উপায় না। উনি ইচ্ছা করলে তার ট্যারিফ নীতি থেকে বাংলাদেশকে একটা রেয়ার দেওয়াচ্ছে, কিন্তু চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা, এটা তো আর মানে ট্রাম্প এটা তো অ্যালাউ করবে না। এটা কি অ্যালাউ করবেন? এই ঘেঁষাঘেঁষি তো তারা চাবে না। আমাদের 72 যে কনস্টিটিউশন, সেটা ফরেন পলিসির বটম লাইনটা কি ছিল? সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ টু অল মানে এনিমিটি টু নান। এইটা তো ছিল আমাদের যে, এটা কিন্তু লং ব্যাক 52 ইয়ার্স, তাই না? এই ফরেন পলিসি কিন্তু বর্তমান যে মানে ওয়ার্ল্ড অর্ডার যে ওই ফরেন পলিসি কিন্তু এখন চলে না, কেউ এই ফরেন পলিসিতে চলে না। আমরা আপডেট করি না কেন? বলতেছি আমি। তো এখন ইউনূস সাহেব ওই 72 কনস্টিটিউশন ধরে আছেন। কিরকম? উনি চায়নাতে গিয়ে বলতেছেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, চায়না মে কনসিডার দি রিজিয়ন অ্যাজ এন এক্সটেনশন, যার ফলে তো এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল, ইন্ডিয়া বন্ধ করে দিল, ওখানে বলতেছেন এইটা। আবার এইদিকে ইলন মাস্কের সাথে করে স্টারলিংকের করতেছেন, হ্যাঁ, আমেরিকার সাথে এক ধরনের করতেছেন। এইটা তো আপনি ফাটাবাসে পড়বেন। এইটা মানে আপনাকে একটা জায়গায় যেতে হবে, হ্যাঁ। আপনি সবাইকে একসাথে এই যুগে সবাইকে একসাথে অ্যাপিস করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে থাকবেন, নাকি আপনার আমেরিকার ওই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন। আপনাকে এটা ডিসাইড করতে হবে কোনটা বাংলাদেশের জন্য বেশি উপযোগী। সেইটা আমি বলার কি, এটা আমি বলবো না। কথাটা হচ্ছে যে আপনি যখনই ডুয়াল রোল প্লে করবেন, হ্যাঁ, তখন এইটা সবাই বুঝে যাবে। সবাই কিন্তু বুদ্ধিমান। ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট শি জিনপিং ইজ এ ভেরি মানে ইজ এ ডাফার, ডোন্ট থিঙ্ক দ্যাট ট্রাম্প ইজ এ ডাফার। সে অ্যাক্ট করে ডাফারের মতো, কিন্তু আসলে তো সে ডাফার না, তাই না? তো ফলে আপনাকে তো হিসাব করতে হবে যে সবাই সবকিছুই বুঝে। চায়না বা আমেরিকা কোনোটা কি ইগনোর করার সুযোগ আছে? আমি তো ইগনোর করতে বলতেছি না। আপনি যখন মানে জোটবদ্ধ হইতে চান, জোটবদ্ধ হবেন, তখন তো আপনি একসাথে তো নেটোরও সদস্য হইতে পারবেন না, আবার একসাথে ওয়াটসারও হইতে পারবেন না। আগের কথা বলতেছি, আপনি ওয়াটসারও মেম্বার, আপনি নেটোরও মেম্বার, এটা তো হবে না, তাই না? আপনাকে একটা হইতে হবে যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা আমরা আগে দেখছি, এই যে পঞ্চশিলা নীতি, যেটা হ্যাঁ আগে যেটা নন অ্যালাইনমেন্ট, সেখানে সেটা হইতে পারে জোট নিরপেক্ষ একটা হইতে পারে। কিন্তু আপনি একসাথে মানে কি মানে চায়না লেড কোনো জোটে থাকবেন, মানে যদি হয়, আবার আমেরিকা লেড কোনো জোটে থাকবেন, এটা তো হবে না। এটা দুইটা তো কনফ্লিক্টিং। চায়নার সাথে ঘেঁষাঘেঁষি করলে আমেরিকা যে আপনি গালিগালাজ করবে তা তো না। আপনাকে একটা কিছু মেনটেন করতে হবে আপনাকে, তাই না? এবং সেইভাবে আপনার ডিপ্লোমেসি সাজিয়ে দেবে। কিন্তু যদি আপনি বেশি চালাকি করতে চান, হ্যাঁ, যে মানে চায়নাও আমাকে বিপদের সময় সাহায্য করবে, আমেরিকাও আমাকে বিপদে, ইন্ডিয়াও আমাকে বিপদের সময়, তাইলে ইউ উইল বি নো হোয়ার। আপনি কোথাও ইট উইল লিড ইউ টু নো হোয়ার। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যানস প্রপার্টি মিনস নো ম্যানস প্রপার্টি, যে সবার সম্পত্তি সে কারো সম্পত্তি না, হ্যাঁ। তো ফলে এটা আগে চলতো। এইটা ধরেন যখন আমাদের কনস্টিটিউশন প্রথম হয়েছে তখন চলতো এইটা। এখন দি গ্লোবাল মানে ওয়ার্ল্ড অর্ডার আপনার এমন একটা জায়গায়, একটা জটিল জায়গায় চলে গেছে, হ্যাঁ। এইখানে কোনো ওই মানে সবার সাথে বন্ধুত্ব এইটা এই যুগে এখন আর চলে না, মানে স্বার্থ অনুযায়ী বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা অপরচুনিটি কষ্ট করতে হবে যে আপনি কার সাথে থাকলে আপনার ভালো হবে। তারপরে যখন মানে কি আপনাদের কমন শত্রু যখন যাবে, তখন তো মানে আপনারা কমনলি তাকে ফেস করবেন, তখন ফেস করতে হবে। কিন্তু ওই যে ফ্রেন্ডশিপ টু অল, এটা চলবে না। এটা জাতীয় স্বার্থ বুঝে সম্পর্কের মাত্রা, জাতীয় স্বার্থ বুঝে আপনাকে ডিসাইড করতে হবে যে কার সাথে কতটুকু আমাকে যেতে হবে, দিস ফার এন্ড নট ফারদার। আপনি যখনই মানে এই বর্ডার লাইন ক্রস করে যাবেন, হ্যাঁ, তো
আমাদের দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে আমরা কতটুকু চায়নার সাথে ঘনিষ্ঠ হবো, কতটুকু আমেরিকার সাথে ঘনিষ্ঠ হবো, আবার এগুলো যেহেতু পরাশক্তি তাদের দিক থেকে তো নানান চাপ তাপের ব্যাপার আছে, কিন্তু না কার চাপ কতটুকু নেব, কতটা আমি প্রত্যাখ্যান করব। শেখ হাসিনা তো অনেক চেষ্টা করেছিল। না, আমার কথাটা হচ্ছে যে যদি চাপ আসে, এক্সটার্নাল চাপ থাকতে পারে, হ্যাঁ, তাইলে আপনি ন্যাশনালিস্ট লিডার কেন আপনি যে যাতে আপনার ন্যাশনালিস্ট ক্যারেক্টার একটা থাকবে না, হ্যাঁ। শেখ হাসিনা তো আমি বলি যে সে যে বলছিল এটা তো এখন আমি তো বলতেছি তার স্ট্যান্ড তো ছিল যে আমেরিকা নিয়ে যা কিছু বলতো, আমি তো মনে করি তার স্ট্যান্ড ঠিক ছিল, মনে করি। হ্যাঁ, তার অনেক অপরাধ আছে, আছে, এবং তার কিন্তু ওই পার্টিকুলার বিষয়ে যদি ধরি সেখানেও তো উনি সফল হতে পারেন নাই, কারণ ওটা ওই কনস্পিরেসির সাথে উনি কুলে উঠতে পারেন নাই। তো ফলে আপনাকে তো ধরেন থার্ড ওয়ার্ল্ডের লিডারদের না অনেক ঝামেলা, যেমন ধরেন যে এই যে বঙ্গবন্ধু কিলিং, তারপর তার সমসাময়িককালে ওই যে কি ওই যে আলেনদের কিলিং, তারপর নানা জায়গায় মানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গায় যে নানা রকম মানে থার্ড ওয়ার্ল্ড যেখানে আছে সব জায়গায় তো আপনার আমেরিকান অ্যাগ্রেশন, তারপর সোভিয়েত ইউনিয়ন এবং রেজিম চেঞ্জ।